জোড়াফুল কার হাতে থাকবে, দলের তহবিল কার? নিজেদের আসল তৃণমূল দাবি আরো জোরালো করে আগামীকাল দিল্লিতে দরবার করতে চলেছে ঋতব্রত তৃণমূল। ইতিমধ্যেই তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। কাল বেলা 12টা নাগাদ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক রয়েছে তাদের। আর অন্যদিকে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে গতকালই গ্রেপ্তার করে এনআইএ। আর আজ শাকির আলীকে আদালতে তোলা হলে চাঞ্চল্যকর দাবি করা হয় এনআইএর তরফে। সমস্ত কিছু নিয়ে আমরা ছকভাঙা ছত্রে আলোচনা করব এবং তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো, যেরকম আপনাদের বলছিলাম যে দিল্লিতে ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূলের নাম এবং প্রতীকের আসল দাবিদার কারা, এই যে টানাপোড়েন চলছে তা নিয়ে আগামীকাল একেবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাদের বৈঠক রয়েছে। শুরুতে প্রতিবেদন। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে, তার এক মাস পেরোতে না পেরোতেই ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এখন ঋতব্রত তৃণমূলে। ইতিমধ্যেই সংখ্যা নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছে তারা, কিন্তু দলের নাম এবং প্রতীকের আসল দাবিদার কারা সে নিয়ে টানাপোড়েন চলছেই। এই আবহে এবার ঋতব্রত তৃণমূলকে দেখা করার সময় দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বেলা 12টায় তাদের সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বুধবারই দিল্লি গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 10 জন বিধায়ক। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। এই আসল নকল এগুলোর মধ্যে এগুলো আপনাদের প্রেরোগেটিভ। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। সূত্রের দাবি তারাই আসল তৃণমূল। এই দাবি করে ইতিমধ্যেই একাধিক নথি জাতীয় নির্বাচন কমিশনের কাছে মেল করে পাঠিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জাতীয় কর্মসমিতি তৈরি করে সেই তথ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এবার সশরীরে জাতীয় নির্বাচন কমিশনে হাজির হচ্ছেন তারা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 10 জন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন। দেখুন, এটা গোটাটাই তো চলছে বিজেপি স্পন্সর্ড। ওদের মিটিংয়েও তো সেই দিল্লি থেকে আসা লোকেরা বসে থাকছেন। তো ফলে এটা যাই হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তৃণমূলকে ড্যামেজ করার চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছে। সরকার যারা চালাচ্ছে তারাই একটা বকলস পরা বিরোধী রাখতে চাইছে যাতে তাদের সরকার চালাতে সুবিধা হয়। এরা তৃণমূলের টিকিটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারছেন। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের পর কি হয় এখন সেদিকেই নজর সকলের। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। ইতিমধ্যে দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে। অধিকাংশ সাংসদ তারা এখন আর তৃণমূলের সঙ্গে নেই। বিধায়করা যেরকম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 80 জনের মধ্যে যদি দরজা খুলে দিই তাহলে 77 জনই বিদ্রোহী। আমি এখান থেকে একটু মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, মানে কোথাও গিয়ে তো দেখা যাচ্ছে যে কাগজে কলমে তোমরা একেবারে ঘরে বাইরে চ্যালেঞ্জের মুখে পড়ছো। দেখুন, বিজেপি যেভাবে এই চাটন নীতিকে পরিচালনা করছে সেইভাবে এই চাটন নীতিরা পরিচালিত হচ্ছে। আজকে এরা বিজেপি বলে দিচ্ছে ইসিআইতে যেতে, ইসিআইকে বিজেপি বলে দিচ্ছে। এবার কার কাছে সিম্বল থাকছে কার কাছে না থাকছে সেগুলো নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা চিন্তিত নয়, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবে সেখানেই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যেই সিম্বলটা বলবে সেটাই তৃণমূলের প্রতীক হবে। এই যে চাটন ঋত, এই বিজেপির কথায় দিল্লিতে না গিয়ে ইসিআইয়ের কাছে দৌড়াদৌড়ি না করে ও একটু উলুবেড়িয়া থেকে জিতে এসছে, উলুবেড়িয়া যেতে বলুন না। ওদের যে যে বিধায়ক আছে সেখানে গিয়ে ওদের ওরা বলছে এত বড় তৃণমূল থেকে একটা কথা বলতেই হচ্ছে, যেটা তুমি বলছো যে বিজেপি পরিচালনা করছে। আমি ধরে নিলাম বিজেপি খুব খারাপ, দল ভাঙাচ্ছে, কিন্তু দলটা তো তোমাদের না, দলটা মানে তৃণমূলের প্রতীকে তারা জিতেছেন। তোমাদের সাংসদ, তোমাদের বিধায়ক, তোমরা ধরে রাখতে পারলে না, আমরা ধরে সেই দায়িত্ব তোমাদের নিতে হবে। প্রথম কথা, বেঈমান থাকতেই পারে, যুগে যুগে এরকম দল পরিবর্তন হয়েছে, যুগে যুগে বেঈমানরা এসছে, তা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো যে কর্মীরা কোথায় আছে। এই যে এত কথা না বলে আসল তৃণমূল নকল তৃণমূল এই ওরা তৃণমূল কংগ্রেসের সিম্বলটা নেবে কেন? এত বড় ক্ষমতা, এত বিধায়ক, এত কিছু আছে, ওরা একটা লকলকে জিভ বা চকচকে বালিশের সিম্বল নিলেই তো হয়। তৃণমূলের সিম্বলটা নেওয়ার কি দরকার আছে?
চকচকে জিভ বা লকলকে বালিশের একটা সিম্বল লিখ, তাহলেই হয়। কিন্তু আমরা মৃত্যুঞ্জয়, তৃণমূল বোধহয় তুমি এটা ভুলে যাচ্ছ, যখন তোমরা দল ভাঙিয়ে নিয়ে আসতে, কংগ্রেস বলো সিপিএম বলো যেখান থেকে হলো, তখন তো তোমরা বলতে যে আমি তোমরা আবারও দল ধরে বলেছি, রাখতে তুমি পারেনি, আমি তো ওরা আগেও- তাদের নিজেদের না, লোক আমি- ধরে রাখতে পারেনি। তুমি আমার কথাটা হয়তো শুনতে পাওনি, আমি আবারও রিপিট করছি, যুগে যুগে এই দল পরিবর্তন হয়েছে, বিজেপি দল পরিবর্তন করিয়েছে, তৃণমূল কংগ্রেসও যে করায়নি তা নয়, কংগ্রেস করিয়েছে, সমস্ত দলের এই অভিযোগটা সমস্ত দলের বিরুদ্ধেই আছে, যে দল পরিবর্তনের অভিযোগ। কিন্তু আমরা বক্তব্য হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল কংগ্রেস থেকে বেরিয়ে, তার একটা দল ছিল, সিম্বল তৈরি হয়েছে, তার আমাদের ঘাসের উপর জোড়াফুল সিম্বল প্রতীকটা আছে। এই যে আজকের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেও তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদটা ছেড়ে দিয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে সে লড়াই করেছে, সে মুখ্যমন্ত্রী হয়েছে। আমাদের বক্তব্য হলো যদি এদের 1 পয়সার ক্ষমতা থাকতো, 1 পয়সার ক্ষমতা থাকতো, এরা বিধায়ক পদটা ছেড়ে দিয়ে গিয়ে এই কথাগুলো বলতো, মেনে নিতাম। এরা এই যে উলুবেড়িয়া, এই চাটন ঋত উলুবেড়িয়াতে তৃণমূল কংগ্রেস হলে তৃণমূল কংগ্রেসের কার্যালয়টা খুলে দেখা, একদিন এবিপি আনন্দের ক্যামেরা থাকুক আর চাটন ঋত গিয়ে ওখানকার ইতিহাসটা মনে করতে হবে মৃত্যুঞ্জয়, ইতিহাস কিন্তু ভয়ঙ্কর। অতীতে এরকম অনেক সাংসদ বিধায়করা রয়েছেন যারা একেবারে ইস্তফা না দিয়ে কিন্তু জয়েন করেছিল, হয়তো সেটা তৃণমূলে জয়েন করেছিল, সেটা হয়তো কোথাও কি তুমি ভুলে গেছো। আমি তোমার কাছে আসবো, তবে ওফিলিয়া দি, মানে পুরো কলকাঠি নাড়ছেন আপনারা। শুনুন, এসব বলে লাভ নেই। অন্যদের দলের কে কার প্রতীক চিহ্ন নিল গেল, কে কাকে বলবে আমরা আসল আমরা নকল, আমরা সেসব দিকে যাবই না। তবে এটুখানি বলতে পারি যে একটা শক্তিশালী বিরোধী দল সব সময় কিন্তু আমি বলবো খুব প্রয়োজন হয়। রাজনৈতিক ক্ষেত্রে যখন সরকার চলছে, সেই সরকারে একটা শক্তিশালী বিরোধী দল, কিন্তু সেই শক্তি এদের নেই। তৃণমূল ভেঙে ছারকার, এখনও আমাদের হাতে ভোটের কালি আঙুলে রয়েছে, কিন্তু তৃণমূল দলটা নেই। আমাদের একেবারে সম্মানীয় রাজ্য সভাপতি বলেই দিয়েছিলেন, তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে, তৃণমূল দলটা থাকবে না। তিনি এটা 2025-এ বলেছিলেন। 26-এ শেষ হয়ে গেছে দল ইলেকশনের পর, যে তৃণমূলের বিসর্জন অনিবার্য, এবং তা হয়েছে। উনি বারবার যে সমস্ত শব্দ প্রয়োগ করছেন, বালিশ কি চকচকে জিভ না চকচকে বালিশ, লকলকে জিহ্বা, এত কিছু, সেইটা যখন তাকে নেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার জিভ দেখলো না, বালিশ দেখলো না, আর আজকে আপনারা এত কিছু দেখছেন, তখন ওই জিভ আর বালিশ কোথায় ছিল বলতে পারেন? আজকে যে এত বড় বড় কথা এখানে বলছেন সেটা আগে দেখবেন। আর কর্মীদের কথা বললেন, খুব বড় কথা, কর্মীরা কাদের সঙ্গে আছে, নেতা কারা, নেত্রী কারা, কর্মী কারা, আপনাদের মূল কর্মী বলে যাদের নিয়ে শেষের তরি পার করার চেষ্টা করলেন, সেই কর্মীরা হচ্ছে গরিব, দিন আনা দিন খাওয়া, যেটা একদম দিন আনা দিন খাওয়া মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালকরা, অটো চালক ভাইয়েরা, যারা প্রত্যেক দিন সবজি ব্যবসা করে, মাছ ব্যবসা করে, বাজারের পোড়েরা, তাদেরকে দোকান তুলে দেওয়ার হুমকি, তাদের কাছ থেকে বিভিন্নভাবে তাদেরকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে দোকান বন্ধ করে, তাদের রুজি রুটি বন্ধ করে। এবারে সেই ভয় আউট হয়ে গেছে, বর্ষাহীন হয়েছে, তারাও আর যাবে না। দেখতে তো চাই কোন কর্মীরা সাথে রয়েছে, সেই দৃশ্য আমরা কবে দেখব, সত্যিই প্রচণ্ড ইচ্ছে করছে দেখতে, কিন্তু আমরা জানি সেই দৃশ্য আমরা দেখতে পাবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই শক্তি থাকতো, তিনি নিজের নেতাদের নিয়ে বসে একটা সুন্দর করে প্রেস মিট করুক না, সেই সব নেই, কর্মী নেই, কর্মীদের নিয়ে জনসভা করুক না, কোনো কিছু করতে পারছেন না। আর আপনি বালিশ জিভ, আপনাদেরই দলের, এগুলো তো অলংকার, অহংকার ছিল একেবারে। মানে সেই কর্মীদের কথা যেরকম আপনি বলছেন ওফিলিয়া দি, সেই কর্মীদের পাশে দাঁড়াতে একেবারে 2 মাস লেগে গেল, এক ডাকে অভিষেক চালু করতে এতটা সময় চলে গেল। কিন্তু মৃত্যুঞ্জয় বারবার অনেকগুলো কথা বলছেন না, স্মৃতি বড়ই দুর্বল হয় সময়ের সঙ্গে সঙ্গে, আমরা জানি। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় দলটা প্রতিষ্ঠা করলেন, যার হাতে দলের রাশ এতদিন ধরে ছিল, 2 মাসের মধ্যে সেই দলটা একেবারে ভেঙে খান খান হয়ে গেল। মৃত্যুঞ্জয়, নিশ্চয়ই এটা ভাবার জায়গা রয়েছে, দায়টা তো নিতে হবে। আমি আসবো, তবে তার আগে আজকে বলছিলাম যেরকম আপনাদের যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। সন্দীপন সাহা আজকে দিল্লিতে যাওয়ার আগে কি বলেছেন একবার শোনাবো। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আমরা যেই চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। মানে রবীন্দ্রনাথ বাবু, এই জায়গায় আসতে হচ্ছে, মানে আমাদের এই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আমরা শুনেছিলাম, সেই ভোটের আগে রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আবার এই শব্দবন্ধটা ফিরে আসলো কিন্তু তৃণমূলের প্রতীক আর তহবিলের লড়াইয়ে।
দেখুন, এই যে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরবর্তীতে যে সমস্ত রেজিম এসছে, মানে কংগ্রেস রেজিম, তারপরে সিপিএমের রেজিম, এখানে কোথাও কিন্তু এইরকম দল পরিবর্তনের হিড়িক আমরা দেখিনি। মানে দল ভাঙানোর যে কালচার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন। সিপিএমে কেটি জলিল এই কেরলে এই এত বছরের মানে ইতিহাসে রবীন্দ্রনাথ বাবু, আপনি বলতে চাইছেন যে কালের নিয়মে সেটা কি বা তৃণমূলের কাছে ফিরে আসলো? একদমই। উনি তো একটা বিরোধী যদি কোনো মিউনিসিপ্যালিটিতে থাকে তাকে তিনি ভেঙেছেন। ঝালদাতে কি হয়েছে সবাই দেখেছে, কি হয়েছে বাইরন বিশ্বাসের ক্ষেত্রে দেখেছেন, মানস ভূঁইয়াকে কি কেস দিয়ে কিভাবে নিয়ে এসেছিলেন দেখেছে। সুতরাং যে কোনো লোক যদি বিধায়ক বা এমএলএ, এমপি, কাউন্সিলর কোথাও কিছু থাকেন, একটা কাউন্সিলর হলে তাকেও তিনি ভাঙার চেষ্টা করছেন। এই দল বদলের যে দল ভাঙার যে কালচার, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন, আজকে তার উপরই সেটা প্রয়োগ হচ্ছে। এবং এই যে লোকগুলো যে যারা যাচ্ছে, তারা তো সম্পূর্ণভাবে লকলকে জীব, এটা কি সাধারণ মানুষ বুঝতে পারছে না? আচ্ছা, হ্যাঁ, মানে আপনাদের রবীন্দ্রনাথ বাবু, আপনি দলে বলছেন মানে তপন কান্দুর কথা ভুলে গেলেও চলবে না। পুরুলিয়াতে আমরা দেখেছি তপন কান্দু মানে জালদা পুরসভায় কি করেছিল, একটা গোটা পরিবারই শেষ। পূর্ণিমা কান্দু মরে গেলেন, তপন কান্দুকে মেরে ফেলা হলো, গোটা পরিবারটাকে শেষ করে দিলেন, শুধুমাত্র তারা ঝালদা পুরসভাটাকে দখল করেছিল কংগ্রেস বলে। সুতরাং এই যে ঘটনা, এগুলোই আজকে অভিশাপ হয়ে তারপর ফিরে আসছেন। আরে লকলকে জীব এই বা চকচকে বালিশ তৃণমূলের সববার, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে নিচুতলার একদম কর্মী পর্যন্ত, কার লকলকে জীব আর চকচকে বালিশ নেই? খোঁজ করতে গেলে গোটা দলটার একটাকেও খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেকের তাই। একটা কর্মী, হ্যাঁ কয়েকটা কিছু কর্মী, আমি সৎ কর্মী নিশ্চয়ই আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু তাছাড়া যারা পদাধিকারী ছিলেন প্রত্যেকটা লকলকে জীবের অধিকারী, প্রত্যেকে চকচকে বালিশের শোয়ার জন্য যতখানি পেরেছে কাটমানিয়া সিন্ডিকেট করেছে, সেখানে কোনো রেয়াত কাউকে করা হয়নি। তা আজকে তাদের মধ্যেই ভাগ হয়েছে। আজকে কুণাল বাবু বলছেন এই একে ভাঙছে ওকে ভাঙছে। ওরা কি যে যখন দলে দলে লন্ডন যাচ্ছিলেন বহুজনকে নিয়ে, কোন কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা পশ্চিমবঙ্গে কি ইন্ডাস্ট্রি আমরা জানি না, লন্ডনে চলে যাচ্ছিলেন, উনি নিজে গেছেন, বড় বড় করে পোস্ট দিচ্ছিলেন, 9 বারের জন্য আমি এলাম লন্ডনে। খুব ভালো লাগছে। আপনি বললেন আজকে ওনার মনে হচ্ছে এত, আপনি জানেন বিজেপি সরকার গঠন হয়েছে, আপনি যে এত অভিযোগ করছেন, আমার একটাই কথা, ঘটনা, আপনি আজকে যাদের এই অভিশাপটা তাদের উপর ফিরে এসেছে। আপনি যে এত কথা বলছেন, চকচকে আপনি বালিশ গিয়ে আপনি মৃত্যুঞ্জয় আসবে আমি তোমার কাছে। তবে এই যে কালীঘাট তৃণমূল এবং এই ঋতব্রত তৃণমূলের এই যে টানাপোড়েন, তা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন শুনবো। আমি বলেছিলাম তৃণমূলই, কিন্তু যারা চাকরি কেনেননি বা চাকরি বিক্রি করেননি, যারা সিন্ডিকেটে ছিলেন না, যারা অসহায় দরিদ্র মানুষের সম্পত্তি গ্রাস করেননি, একটা পরিবর্তনের স্বার্থে নিজেদের ঘাম রক্ত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক রাখবার জন্য দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, নির্বাচনে তারাও আসুন এই পরিবর্তনের স্বার্থে ভোট দিন। তো এখানে সমস্ত মানুষকে দুর্নীতিগ্রস্ত বানিয়ে দেওয়া তো ঠিক নয়, সেটা আপনিও জানেন। তো বাছাই কি করে হবে? মানুষ সকলকে তৃণমূলই বলে জানে, ও ভালো খারাপ আলাদা কিছু নেই, তৃণমূল একটা আলাদা প্রজাতি। অনেকে মনে করছেন এখানে থাকলে ভালো তৃণমূল, ওখানে গেলে খারাপ তৃণমূল, কালীঘাট তৃণমূল। পশ্চিমবঙ্গে নির্বাচনে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। আপামর জনসাধারণ বিপরীত পরিস্থিতির মধ্যে থেকে অনেক অত্যাচার সহ্য করে, অনেক ইন্টিমিডেশনের পরেও আজকে তৃণমূলকে উপরে ফেলে দিয়েছে। তো তাদের একটা নির্দিষ্ট প্রত্যাশা আছে। আপনি সেই প্রত্যাশার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেন, জনাদেশের সঙ্গে যদি কেউ বেইমানি করে, মানুষ তাকেও পচা ডিম মারবে। মৃত্যুঞ্জয় বলছিলাম তৃণমূল একা দল ভাঙিয়েছে, এই তো অভিযোগ, তৃণমূল একা দল ভাঙিয়েছে। আর 2019-এর নির্বাচনে, লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফলাফলের পরে আমাদের দল থেকে শুভেন্দু অধিকারী গিয়ে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী। আমি বলেছি আবারও বলছি আবার তৃণমূল দল ভাঙিয়েছে। আপনাদের দল ভাঙবে, দায় নেব আমরা। আর দল ধরে রাখতে পারেন না, নেতা নেত্রীদের ধরে রাখতে পারবেন না, দায় নেবে বিজেপি। তারা কি নাবালক, নাবালিকা? তারা কি নাবালক না
আগেও এবিপি আনন্দ সরকারের বক্তব্য শুনতে এক এক করে অফিলে দিয়ে আসবো। হ্যাঁ, মৃত্যুঞ্জয়, আমি বলছি যে এই যে তাপস রায় আমাদের দল থেকে গিয়ে 2024 সালে আমাদের দল থেকে গেল, আমরা দল বাগালাম, এখন রাজ্যের শিল্পমন্ত্রী। আমাদের দল ছেড়ে দিন, কংগ্রেস থেকে গিয়ে কৌস্তব এখন বিধায়ক, আমাদের দল থেকে সজল ঘোষ যখন তোমরা ভাঙিয়েছিলে তখন মনে ছিল না? না, আপনি আমি তো প্রথমেই তখন এই বলেছি কথাগুলো যে মনে ছিল না? এই আমরা দাবিগুলো তোমরা ব্যবহার করছো তখন মনে ছিল না? বিজেপি একটা ঝালদা পুরসভার কি অবস্থা হয়েছিল মনে ছিল না? নয় যে তৃণমূল কংগ্রেস একা করেছে, আমাদের দল থেকে গিয়েই তো আমাদের দল ভাঙিয়েই তো আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। তখন তৃণমূল যা করেছিল ভালো করেছিল, বুঝতে পারলাম। হ্যাঁ, অফিলিয়াদি যখন কংগ্রেস ভাঙিয়েছিল তৃণমূল তখন কিছু হয়নি, যখন অন্যের কাছ থেকে ঘাসফুল চিহ্ন একেবারে উড়িয়ে নিয়ে নিজের করে নিল, নবান্ন নাম উড়িয়ে নিয়ে নিজের করে নিল, সব কিছু তো হাইজ্যাক করেছেন, চুরি করেছেন। আজ তার সঙ্গে এটা হচ্ছে বলে আপনি এখানে এসে তার হয়ে বক্তব্য রাখছেন। আপনার এটা মনে হচ্ছে না তার কৃতকর্মের ফল তাকে ভোগ করতে হবে এবং তিনি সেইটাই ভোগ করছেন? নইলে কিন্তু তিনি আজ আছে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে যাদের ক্ষমতা আছে তারা মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে, অর্থাৎ একদিকে ক্ষমতাটা অন্য কেউ দেখাক না। মৃত্যুঞ্জয়, তাহলে করে দেখান, আবার দল তৈরি করুন, অসুবিধার তো কিছু নেই। অর্থাৎ একদিকে বোঝাই যাচ্ছে একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে বিতর্কিত তৃণমূল, টানাপোড়েন একেবারে চরমে উঠেছে। কিন্তু দেখুন, এই 21শে জুলাই নিয়েও টানাপোড়েন উঠেছিল, যদিও দুই তৃণমূলকে ইতিমধ্যে অনুমতি দেওয়া হয়নি 21শে জুলাই ওই ভিক্টোরিয়া হাউসের সামনে করার জন্য। তবে এই যে রাস্তা আটকে মাপজোক করেছিলেন সেদিন কুণাল ঘোষরা, হেয়ার স্ট্রিট থানায় আজকে হাজিরা দিয়েছেন কুণাল ঘোষ। ধর্মতলায় ফিতে নিয়ে মাপজোক ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগ ছিল এবং সেই কারণেই কুণাল ঘোষ ছাড়াও দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে এফআইআর দায়ের হয় এবং আজকে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো। সম্পূর্ণভাবে একটা পুলিশ রাজের নমুনা হিসেবে দেখছি, তার কারণ আমরা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করতে যাইনি। 21শে জুলাই আমাদের প্রোগ্রাম হয় ধর্মতলায়, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমার পার্টি সেখানে আবেদন করেছে পুলিশকে, পুলিশের হ্যাঁও আসেনি নাও আসেনি। এই পরিস্থিতিতে আমরা একটা নিজেদের মতো করে একটা জাস্ট সমীক্ষা করে রাখা, যদি কিছু চেঞ্জ করতে হয়, ছোট করতে হয়, পুলিশ যদি রাস্তা ফাঁকা রাখার কিছু কন্ডিশন দিয়েও ছেড়ে দেয়, সেই জন্য ছুটির দিন রবিবার বিকেল 3টে বৃষ্টির মধ্যে রাস্তা না আটকে কোনো কর্মসূচি না করে যাতে একটু মাপের ব্যাপারটা একটু দেখে নেওয়া হয়েছে। এখন তার জন্য নোটিশ ধরানো হয়েছিল, আমি এসেছিলাম, পুলিশের প্রেমপত্র পেয়ে এসেছি, তদন্তে সহযোগিতা করেছি, তারা নানা রকম প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। মানে শীর্ষেন্দু তো 2018-তে আমরা জানি আদালত একেবারে নির্দেশ দিয়েছিল যে কোনো রকম সভা গুরুত্বপূর্ণ রাস্তা আটকে করা যাবে না, কিন্তু তারপর আমরা দেখেছি তৃণমূল সেই নির্দেশ মানেনি, তৃণমূল সেভাবে 21শে জুলাই সভা করেছে। আর এবার একদম দুই তৃণমূলকেই অনুমতি দেওয়া হলো না পুলিশের তরফে, এটাই তো দরকার ছিল। এখন তো দুই তৃণমূল কোন দিকে যাবেন সেটাই ভাবতে হচ্ছে। এখন কর্মীরাও হতাশ, কর্মীরা কোন দিকে যাবেন, এখন কালীঘাট তৃণমূল না উলবেড়িয়া ঘাট তৃণমূল না নিমতলা ঘাট তৃণমূল, তা সেই জায়গাতে এখন মিত না ঋত। আজকে একটু আগে যে আলোচনাটা হচ্ছিল যে প্রতীক পাবেন কে, সেখানে ইলেকশন কমিশন ভারতের কোনো রাজনৈতিক দলের সেখানে প্রতীক নিয়ে যদি গণ্ডগোল হয় দুই গোষ্ঠীর, তাহলে ইলেকশন কমিশনের 1968-র 15 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে সংখ্যাগরিষ্ঠের যে হবে তাকে প্রতীক দেওয়া হবে। এরকম একটা মামলা সেখানে সুপ্রিম কোর্টে 1971 সালে সাদিক আলী ভার্সেস ইলেকশন কমিশন এটা ছিল। আর 3টে দেখা হয়। কিন্তু শীর্ষেন্দু, আপনার কি মনে হচ্ছে পাল্লাটা কার দিকে? না না, গঠনতন্ত্র কিংবা সংবিধান, আইন কি বলছে? ইলেকশন কমিশন এটাই আইন, সংবিধান দেখা হয় সেই দলের গঠনতন্ত্র, আর আরেকটা দেখা হয় যে প্রতিনিধি যারা, সেই প্রতিনিধিদের কোন দিকে ভোট পড়ছে, এবং আইনসভা, লোকসভা এবং রাজ্যসভার এমএলএ এবং এমপি তারা কোন দিকে ভোট দিচ্ছেন, সেই সংখ্যাগরিষ্ঠতার নির্ধারণে সে কি প্রতীক পাবে কি প্রতীক পাবে না। আবার দেখা যেতে পারে যে দুই গোষ্ঠীর মধ্যে যদি কেউই পান না, তাহলে ওই প্রতীকটা ফ্রিজ হয়ে যায়, ওই প্রতীকটা ইলেকশন কমিশন ফ্রিজ করে দেন। এবার তারা কোন প্রতীকে লড়বেন, এই মাত্র বলছিলেন যে বালিশের প্রতীকে লড়বেন না বালিশের ওয়ারের প্রতীকে লড়বেন, সেটাও আলাদা হতে পারে, ওনারা দুই গোষ্ঠীতে লড়বেন, যে ঘাট আলাদা। তা সেই জায়গাতে আরেকটা কথা হলো, যেখানে খুশি আমি রাস্তা অবরোধ করে মঞ্চ করে আজকে 21শে জুলাই হোক আর 22শে জুলাই হোক,
করে দেবো, তাদেরই কোনো কিছু নেই। যখন কংগ্রেস ছিল তখন কংগ্রেসের একটা একদম যে কথা বলছেন শীর্ষেন্দুদা, যে রাস্তা আটকে কোনোভাবেই বড় সভা করা যাবে না, যেটা আদালতের নির্দেশ ছিল একেবারে। এই যে দুই তৃণমূল, তাদের কাউকে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই করার জন্য পুলিশ অনুমতি দেয়নি। অন্যদিকে এই যে টানাপোড়েন চলছে কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূলের মধ্যে প্রতীক এবং তহবিল নিয়ে, আগামীকাল বৈঠক রয়েছে, তারপর কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে। ঠিক বিরতিতে যাওয়ার আগে যেরকম আপনাদের বলছিলাম যে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে আজকে যখন আদালতে পেশ করা হয়, তার প্রভাব উল্লেখ করতে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেছে এনআইএ। যেরকম বর্ষবরণে সেলিব্রেশনে বাড়ি থেকে ব্ল্যাঙ্ক ফায়ারিং করা হয়েছিল, আলাদা আলাদা বন্দুকে ব্যবহার করা হয়, এরকম 36টি গুলি উদ্ধার করা হয়েছে। ঠিক কি দাবি করলো আজকে আদালতে এনআইএ, সরাসরি একবার জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, আজকে আদালত কক্ষে দাঁড়িয়ে জাতীয় তদন্তকারী সংস্থার যিনি পাবলিক প্রসিকিউটর, তিনি কিন্তু স্পষ্টত যেটা দাবি করেছেন যে আগের সরকার থাকাকালীন তারা বিভিন্নভাবে এই তদন্ত চালাতে গিয়ে তাদের কিন্তু বাধাপ্রাপ্ত হতে হয়েছে, অনেক সহযোগিতাও তারা পাননি। কিন্তু বর্তমানে শাসক বদলেছে এবং 100% তারা সহযোগিতা পাচ্ছেন বলে দাবি করে তারা এটাও জানান যে গতকাল গ্রেপ্তার হওয়া শাকির আলীর বাড়ি থেকে 36টি গুলি পাওয়া গিয়েছে, যেই গুলিটি বিভিন্ন আলাদা আলাদা আগ্নেয়াস্ত্র, সেগুলো তারা ফরেন্সিক পরীক্ষা করতে চান। এবং রামনবমীর মিছিলে যে হামলার ঘটনা ঘটেছিল হুগলিতে, সেই ঘটনায় মূল চক্রী এই শাকির আলী। অন্যদিকে আমরা দেখলাম যে আজকে আদালত কক্ষে বিচারকের প্রশ্নের জবাবে তদন্তকারী আধিকারিক ডিএসপি র্যাঙ্কের অফিসার এনআইএর তিনি অর্পণ সাহা, তিনি আদালত কক্ষে দাঁড়িয়ে তিনি যেটা জানালেন যে এই ঘটনা যখন তদন্ত তারা করতে চান তখন একটি গাড়ির সূত্র ধরে প্রথমে তাদের সন্দেহ বাড়ে। এর পরবর্তীকালে সিসি ক্যামেরা থেকে তারা দেখতে পান যে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে, নির্দিষ্ট একটি গাড়ি ভাঙচুর করা হয়নি। পরবর্তীকালে মালিকানা অন্য হলেও সেই গাড়ি ব্যবহার করতেন এই শাকির আলী, তারা জানতে পারেন। তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেই গাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছিল দুর্গাপুরে, এমন তথ্যও তিনি জানান আদালতে। তার সাথে সাথে তিনি এটাও জানান যে বেশ কিছু বয়ান থেকে তিনি জানতে পারছেন যে এই যে মিছিল হচ্ছিল সেটার বিষয় নিয়ে শাকির আলী নির্দেশ দিয়েছিল যে মিছিল হলে বিজেপি শক্তি বাড়বে বা শক্তিশালী হবে, সেই ক্ষেত্রে তাদের আরও বেশি সক্রিয় হওয়ার দরকার আছে। এরপরেই নির্দেশ যায় যে বোমা সংগ্রহ করার জন্য। অর্থাৎ বিষয়টা বোঝাই যাচ্ছে যে যেভাবে আদালতে আজকে এনআইএর তরফ থেকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তদন্তের পার্ট, সেগুলোতে কিন্তু এই যে রামনবমীর মিছিলের উপরে যে হামলার ঘটনা, সেটা কিন্তু একটি পরিকল্পনা যে ছিল সেটা কিন্তু তারা জানাচ্ছেন। এবং তার সাথে সাথে তারা এটাও জানাচ্ছেন যে এই ঘটনায় তারা তদন্ত চালিয়ে যেতে চান। দুদিনের পুলিশ হেফাজত বা এনআইএ হেফাজতের আবেদন তারা করেন, যেটা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে আদালত থেকে। ধন্যবাদ আবির। আজকে যখন শাকির আলীকে আজকে বের করা হয় সেই সময় ছবি আপনারা, যখন কোর্টে পেশ করা হয় সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ, কোনো অভিযোগ নেই, সরুন না, রাস্তাটা ছাড়ুন। আমি এখান থেকে শীর্ষেন্দুদার কাছে যাব। মানে শীর্ষেন্দুদা, আপনার এই দীর্ঘ ওকালতি জীবনে এরকম কোনো উদাহরণ আছে কিনা জানা নেই, এই শাকির আলীর এতটাই প্রভাব 31 ডিসেম্বরের সেলিব্রেশন, সে ছাদ থেকে ব্ল্যাঙ্ক ফায়ারিং করছে, আলাদা আলাদা বন্দুকে মানে এরকম ব্যবহার হয়, এরকম 36টা গুলি উদ্ধার হচ্ছে, এরকম এনআইএ দাবি করছে। এতেই তো বোঝা যায় যে আইনের শাসন ছিল কি ছিল না। আজকে একটা সেলিব্রেশনে সে লাইসেন্স ছিল, তার কার্তুজ পাওয়া গেছে, এটা আর্মস অ্যাক্টে 7 বছরের পর্যন্ত জেল। সেখানে কি হবে? আজকে কোনো সময় কোনো দিক থেকে কেউ কি এরকম করেছেন? নিজেদের ভাবতে হবে। একজন এমপির হাজব্যান্ড, তিনি নাকি কাউন্সিলর, সেই জায়গায় এখানে একটা দাঙ্গা করেছেন রামনবমীতে, সেটার একটা অপরাধ। এবং সেই জায়গাতে আর্মস অ্যাক্টের 25 আজকে লাইসেন্স ছাড়া এবং আর্মস অ্যাক্টের বেআইনিভাবে কার্তুজ এবং গুলি কোনো ঘটনার জন্যে, তাহলে সেখানে 10 বছরের পর্যন্ত যাবজ্জীবন আছে বিএনএসে। সেখানে এগুলো করছেন। আর ওনার ওয়াইফ, যিনি এক্স এমপি ছিলেন, তিনি আজকে শ্রীরামপুর থানায় তার হাজিরা ছিল। গতকাল উনি সরকারি একজন অফিসার, পুলিশ অফিসারের গায়ে হাত দিচ্ছেন। সেখানেও কিন্তু 132 বিএনএসের ধারা, সেই সরকারি কোনো কাজে বাধাদান করা, এবং 121 পুলিশের মতো কোনো সরকারি কর্মীকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখতে গেলে তার শাস্তি। এই জায়গায় প্রত্যেকটা অপরাধ করে চলে যাবেন,
তা তো হয় না, সেগুলো আইনের শাসন নয়। এটাই দেখতে হবে। সব কিন্তু শামস ইকবালের মতো হবে না যে আর্মস অ্যাক্ট থাকবে কিন্তু 8 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যাবেন। আর রং দেখে পুলিশ কিন্তু সেই শাসন এটা এখন করার কথা নয়। এখন ভালো কি মন্দ এটা দেখলে চলবে না। আমরা জানি প্রত্যেকে সেই জন্য ভোট দিয়েছেন, সেই জন্য আইনের শাসনকে রাখা হয়েছে, সেই জন্যই বলছেন যে অভিন্ন দেওয়ানি বিধি, সবাইয়ের জন্য আইন সমান। তা সেই সবাইয়ের জন্য আইন যেন সমান হয়, তেমনি এখানে বাড়িতে কার্তুজ পাওয়া যাবে, সে লাইসেন্সবিহীন, সে বন্দুক দেখা দেবে। এই রংবিহীন পুলিশ কিন্তু কাজ করতে হবে। এটা বারবার দেখতে হবে সরকারকে। যেটা ভয় আউট, ভরসাহীন, সেই ভরসার জন্য মানুষ কিন্তু ভোট দিয়েছে। সেই মানুষ কিন্তু প্রত্যেককে দেখবে যে শামস ইকবালের মতো লোক জামিন পেয়ে যাবেন আর্মস অ্যাক্ট থাকা সত্ত্বেও, আর এখানে আর্মস অ্যাক্ট থাকবে তাকে তুলে নিয়ে যাবেন, এটা যেন না হয়। প্রত্যেকের যেন এক হয়, প্রত্যেকে আইনের মারফতে অপরাধ যদি করেন সেই অপরাধের যা শাস্তি প্রত্যেককে দিতে হবে। সে কার ঘনিষ্ঠ, তার কার প্রভাবশালী হাত আছে, এটা কিন্তু করা যাবে না। এটা আমরা দেখে এসছি। আমরা যে আদালতে যে আমরা পিটিশন মানে অপরাধ করলে যে কোনোভাবেই ছাড় নয়, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বার্তা দিয়েছেন এবং একের পর এক আমরা দেখতে পেয়েছি তোলাবাজি থেকে দুর্নীতির অভিযোগে কিভাবে তৃণমূলের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একটা অভিযোগ থাকলেও গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মৃত্যুঞ্জয় এক্ষেত্রে অভিযোগটা তো ভয়ঙ্কর। মানে আলাদা আলাদা বন্দুকে এরকম ব্যবহার হয়, 36টা গুলি উদ্ধার হচ্ছে। আবার রামনবমীর জন্য ক্ষমতা বাড়াচ্ছে বিজেপি, আমাদের ক্ষমতায় থাকতে হলে সক্রিয় হতে হবে। হামলার জন্য বোমাও আনতে বলেছিল শাকির আলী, নিশ্চয়ই উৎসব পালন করার জন্য বলেনি। আর সেই সময় দেখা গেল যে সমস্ত গাড়ি ভাঙচুর হয়েছে, শুধুমাত্র শাকির আলীর গাড়ি বাদে। তাহলে কেউ কিছু জানতো না? দেখুন, এই যে অভিযোগগুলো হচ্ছে, এগুলো তো প্রমাণ করতে হবে যে পুলিশ তদন্ত করছে, এনআইএ আছে, তারা প্রমাণ করবে। তারা যদি কেউ দোষী হয়, যেই হোক, তাকে শাস্তি দেবে। নতুন সরকার গঠেছে, তাদের প্রশাসন শাস্তি দেবে। এই নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের বা আমার আলাদা কোনো বক্তব্য নেই। আমি তুমি বলো যে এখনো যদি বিরোধীদের কণ্ঠস্বর যদি আটকে রাখা, তাহলে তো খুব মুশকিল। তুমি প্রশ্ন করছো, উত্তর দেওয়ার আগেই তো তুমি আমার প্রশ্ন করছো। উত্তর দেওয়ার আগে তুমি একবারে প্রশ্ন করো, আমি একবারে উত্তর দিই। হ্যাঁ, তুমি বলো, তোমাকে তো আমি সেজন্যই বলার জন্য বলছি যে আমার কথা হলো যে যদি অন্যায় করে থাকে, যদি এই আর্মস গুলো পাওয়া হয়, তার নতুন প্রশাসন এনআইএ তদন্ত করছে, তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমস্ত রকম প্রমাণ করে যথাযথ শাস্তি দিক। এবার আমার বক্তব্য হলো, এই যে রামনবমী, আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে এক বিধায়ক নবীন কুমার জৈন, সে রামনবমীর দিন তার পিএসএফ থেকে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল। বিধায়ক, বিজেপির বিধায়ক। এটা তো আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখি না, রোজ রোজ দেখি। কোন বিধায়ক চালাচ্ছে, কোন কর্মীরা চালাচ্ছে। এই শব্দটা কে বারবার ব্যবহার করতো? রামনবমীতে বিজেপি বিধায়ক নবীন কুমার জৈন, সে উড়িষ্যার বিধায়ক, সে নিজে গুলি চালিয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে, তোমাদের চ্যানেল দেখাক আর না দেখাক, সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখেছে। কথাগুলো ভুলে যাচ্ছ। একটা সম্প্রদায় যদি মানে আমরা ঠিক না থাকি তাহলে কি হতে পারে সেটা কিন্তু বলেছিলেন, মানে সেটা ভুলে যাচ্ছ, সেই বাক্যটা বোধহয় ভুলে গেছো তুমি। উনি শামস ইকবালের কথা বলছেন, খুব ঠিক। শামস ইকবালের সকালবেলায় আটক করা হচ্ছে বা মানে অ্যারেস্ট করা হচ্ছে, দুপুরবেলা গিয়ে তিনি বেল পেয়ে যাচ্ছেন। এই তো শামস ইকবাল আমরা দেখতে পাচ্ছি, মানে এই বালিশ তৃণমূল হয়ে বা ঋতদের সাথে থেকে, চাটন ঋতদের সাথে থেকে। আমার কথা উনি বলেছেন, আমি বলিনি। আমার বেলায় 4 বার মাননীয় মুখ্যমন্ত্রী উনি কালীঘাট তৃণমূলের বক্তব্য যে অভিযোগ যদি ঋতব্রত তৃণমূল হয় তাহলে না, এই প্রসঙ্গটাই আলাদা। 2023-এর ঘটনা এটা। তখন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21-এ আইন বলবৎ ছিল, তখন কিন্তু আইনের শাসন ছিল না সর্বোপরি। তার উপরে দেখুন সাম্প্রদায়িক হিংসা যে করলো, তার যে উপযুক্ত শাস্তি এনারা দিতে পারছেন না। এখন পুরো পরিব্রাজকের মতো চারিদিক ঘুরবেন, অন্য কথা আনবেন। কিন্তু মূল বিষয় হচ্ছে, যার স্বামী স্ত্রী দুজনেই তৃণমূলের রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, একজন প্রাক্তন এমপি, একজন হচ্ছে রিষড়ার কাউন্সিলর, আরামবাগের প্রাক্তন এমপি। তো এনারা জোরজার মুলুকতার, এনারা তো সেই ঔদ্ধত্য এখনো রেখে দিয়েছেন। তাদের দল ক্ষমতাচ্যুত হয়েছে, তাও পুলিশের গায়ে হাত দিচ্ছে। ওনারা বাড়িতে যিনি এই এত বড় অপরাধ সংগঠিত করেছেন, এত বড় অপরাধের একেবারে মূল মাস্টার মাইন্ড যিনি,
তার সঙ্গে যিনি রয়েছেন আমি তো বলবো তারও শাস্তি হওয়া উচিত। তিনি জানতেন না বাড়িতে কার্তুজ রয়েছে, তিনি তো সেখানে সব কিছু লুকিয়ে রাখতে তাকে সাহায্য করেছেন বলে আমি মনে করি। আর এই অপরাধগুলো যারা করবে, আমাদের এখানে জিরো টলারেন্স, যে কোনো অপরাধের ক্ষেত্রে এনার অবশ্যই উপযুক্ত শাস্তি হবে। আমি তো বলবো যে একেবারে যেভাবে অপরূপা পোদ্দার পুলিশের ওপর হামলা করলেন, তার কিন্তু শাস্তি হওয়া উচিত। শুধু শামস ইকবাল দুপুরবেলায় 70 লাখ টাকা এক্সটর্শনের কেসে অ্যারেস্ট হবে, আর মানে সকালবেলা অ্যারেস্ট হবে, আর 6 ঘন্টা পরে বেল পেয়ে যাবে। শামস ইকবালের বেলায় কিছু হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তারাতলার মর্মান্তিক ঘটনায় প্রাক্তন মেয়রের সাইন করা ছবি দেখাবে, যে প্রাক্তন মেয়র সাইন করে, তাহলে আইনের শাসন, এটা আইনের শাসন মানুষ বুঝছে না। পক্ষপাতিত্ব দোষে দুষ্ট ছিলেন না না, আমাদের পক্ষপাতিত্ব না, আপনারা নিরপেক্ষভাবে। আরে বাবা, তৃণমূল খারাপ ছিল বলে তৃণমূল খারাপ ছিল বলে তৃণমূলকে তো সরকার, তৃণমূল সরকার থেকে চলে গেছে, তৃণমূল সরকার থেকে চলে গেছে। কিভাবে 8 ঘন্টা পর জামিন পেয়ে যায় এই প্রশ্নটা থাকবে। কিন্তু আজকে এনআইএ এর তরফেও যেটা বলা হয়েছিল যে প্রাক্তন সরকারের সময় তারা এই মামলার ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা পাচ্ছিলেন না, কিন্তু সরকার বদল হওয়ার পর তারা সহযোগিতা পাচ্ছেন, একেবারে পূর্ণ সহযোগিতা পাচ্ছেন। কিন্তু যার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার, গতকাল যখন তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তখন তিনি এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। একেবারে কি আচরণ তিনি সেই সময় করেন, সেই ছবি আপনাদের সামনে রাখবো। এবং তারই পাশাপাশি আজকে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, সেখানে হাজিরা না দিয়ে তিনি সোজা পৌঁছে যান ব্যাংকশাল কোর্টে। সেখান থেকে বেরোনোর সময় তিনি কি কিছু জানান, দেখাবো আপনাদের। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? আপনি কি আইনজীবী পাঠিয়ে সময় চেয়েছেন? পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগ, কি বলবেন? আপনি কি আইনজীবী পাঠিয়ে সময় চেয়েছেন? পুলিশকে কেন গায়ে হাত দিলেন কালকে? ম্যাডাম একটু বলবেন, আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ রামনবমী যে গন্ডগোল হয়েছিল, তিনি মূল চক্রী, এনআইএ আদালতে দাবি করেছে। শ্রীরামপুর থানাতে যে আপনাকে যেতে বলা হয়েছে, আপনি কিছু বলবেন সেই বিষয়ে? মানে কালকে বলেছিলেন হু আর ইউ, তবে আজকে যখন তিনি কোর্ট থেকে, অর্থাৎ ব্যাংকশাল কোর্ট থেকে বেরোচ্ছেন, তখন একেবারে স্পিকটি নট। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, তৃণমূল তো বারবার বলে এসেছে যে আমরা আইনের পথ ধরে চলি, আইনের পথ ধরে যা করার করি। আজকে তিনি হাজিরা তাহলে দিলেন না কেন? সমন তাহলে এড়িয়ে গেলেন কেন? দেখুন, আমার হাতে এই ডকুমেন্টটা আছে, যেখানে অপরূপ পিআরএস লেজিসলেটিভ রিসার্চের যে ওয়েবসাইট, সেখানে দেখানো হচ্ছে যে তিনি আফরিন আলী নামে পরিচিত, অর্থাৎ তার দুটো নাম, অপরূপা পোদ্দার এবং ব্র্যাকেটে আফরিন আলী। তিনি দুবার শিডিউল কাস্ট রিজার্ভ সিটে, সংরক্ষিত আসনে তিনি এমপি হয়েছেন। কি করে হন? এইটাই তো বিজেপি আগে প্রশ্ন তুলেছিল, জিতন মাঝি প্রশ্ন তুলেছিল, কোর্ট কেসের জন্য যাওয়ার কথা হচ্ছিল, কোর্ট কেসে গেছিল। তো এই যদি যিনি এমপি হয়েছিলেন তার যদি পেছনটাই এই রকম থাকে, যে ব্যাকগ্রাউন্ডটা যদি এই ঘটনাটা থাকে, যে যেখানে তার শিডিউল কাস্ট স্টেটাস চলে গেছে বলে দাবি উঠছে, অথচ তিনি আছেন, তাহলে আজকেও তিনি সেই জিনিসটা করবেন। আজকে তিনি এই ঘটনাটা যেটা বলবেন। আমি একটু বিরত করছি, কারণ জোকায় ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা দুজনে মিলে প্রতিদিন 30,000 লোককে খাইয়েছি 15 দিন ধরে। তাই মহারাজকে প্রণাম। আমাদের পদ্মশ্রী কার্তিক মহারাজ রয়েছেন, এই বাংলার সনাতন হিন্দু জাগরণের আরেক প্রতিকৃত, গীতাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আন্দোলনের অগ্রণী পুরোধা। আমার কলিগ
বিশিষ্ট চিকিৎসক, রাষ্ট্রবাদী আন্দোলনের অন্যতম নেতা, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পূর্ণমন্ত্রী মুখার্জি, আমাদের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের, ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, রাজ্যমন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খান, এবং যার পিতৃদেব একটা সময় বিধায়ক ছিলেন, পরবর্তীকালে তিনিও নানা আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন, আমাদের বোন স্বাস্থ্য দপ্তরের রাজ্যমন্ত্রী সুমনা সরকার। এর আরেকটি বিশেষ পরিচয় রয়েছে, ডক্টর ভিটার পিতৃদেব বলাগড় থেকে নির্বাচিত হয়ে ডাক্তার বাবুরা আছেন, আমার সঙ্গে সবার পরিচয় হয়েছে, পূর্ব পরিচিতও আছেন আমার। আমি সবাইকে ধন্যবাদ জানাই। শুধু নাগরিকবৃন্দ, 5টা 20-25 আমি এসেছি, প্রথম কাজ করেছি ঠাকুরকে আরতি করা, ঠাকুরের চরণে পদ্ম ফুল দিয়ে প্রণাম করা। তারপরে আজকে যে উদ্দেশ্যে আমরা এসেছি, অনেকগুলো ডেভেলপমেন্টের কাজ এখানে হয়েছে, অনেকগুলো নতুন আইসিইউ বেড হয়েছে, অনেকগুলো আধুনিক মানের অপারেশন সেন্টার হয়েছে। সেগুলো আজকে আমরা জনগণের উদ্দেশ্যে ডেডিকেট করলাম, উৎসর্গকৃত করলাম। শুভ উদ্যোগ, মহতী উদ্যোগ। আমার আগের পরিচালক মহারাজ এই হসপিটালের ইতিবৃত্ত বলেছেন, আগামী দিনের পরিকল্পনা বলেছেন। মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, নতুন সরকারের কাছে প্রত্যাশা, আশার কথা বলেছেন। আমি মনে করি আধ্যাত্মিক আন্দোলনের যে কেন্দ্রগুলি রয়েছে, তারা আমাদেরকে আবেদন করবেন না, আদেশ দেবেন। এই সরকারটা জনগণের, যেমন এই সরকারটা আনার পেছনে এই গরুয়া বসন ধারী সংসার ধর্ম ত্যাগ করে যারা কৃচ্ছ সাধন ত্যাগের মধ্য দিয়ে নিজের জীবন যাপন করেন, আমরা যদি ত্রুটিযুক্ত মানুষ হই, এরা হলেন ত্রুটিমুক্ত মানুষ, আমাদের চোখে সাক্ষাৎ ভগবান। এদের আদেশেই এই সরকার চলবে। তাই সরকারি আইন, সরকার কি করতে পারে কি করতে পারে না, কারণ বিগত দিনের সরকারে আইন না মানা, অহংবোধ, দাম্ভিকতা, আমিত্ব ইত্যাদির জন্য গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী জনগণ তারা ছড়ে ফেলে দিয়েছে। আপনাদের সরকার এমন কোনো কাজ করবে না যা আইনের চোখে বেআইন, অহংবোধ থাকবে, আমিত্ব থাকবে, জোর করে চাপিয়ে দেওয়া হবে। আমরা পূর্ণ সহযোগিতা করব। ভারত সেবাশ্রম সংঘ এবং হিন্দু মিলন প্রতিষ্ঠার সময় ঠাকুর মহারাজ যেমন ক্ষয়িষ্ণু হিন্দু সমাজকে বাঁচাতে চেয়েছিলেন, সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে সেবা প্রদানের কথা ঠাকুর মহারাজ বলে গেছেন।
ঠাকুর মহারাজের এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ভারত সেবাশ্রম করছে। সনাতনীদের রক্ষা করা, তাদের ঐক্যবদ্ধ করা, এক্ষেত্রে ঠাকুর মহারাজের অবদান আমরা অস্বীকার করতে পারি না। আমার সঙ্গে মহারাজদের আনাগোনা আমার শৈশব থেকে আমি দেখেছি। আমি একাধিকবার মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ, হলদিয়ার নাটসাল ভারত সেবাশ্রম সঙ্গে আমার কৈশোর অবস্থা থেকে আমি বহুবার যাতায়াত করেছি এবং ঠাকুর প্রণীত 5টি মূল গ্রন্থ, সেই গ্রন্থের অনেকটাই আমার আমি তার মধ্যে ঢুকেছি। স্বাভাবিকভাবে একটি একটি আধুনিক হসপিটালে রূপান্তরিত করার ক্ষেত্রে একজন শিষ্য বা সেবক হিসেবে আমার যা কর্তব্য আমি সেটা পালন করব। আয়ুষ্মান ভারতে এই হসপিটালকে এনলিস্টমেন্ট করা এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড দিয়ে এখানে ওনাদের ক্যাথ ল্যাব, ইউরোলজি সহ যে যে আশু পরিকল্পনার কথা তারা ভেবেছেন কার্যকর করার মহান দায়িত্ব আমাদের, আমরা সেই দায়িত্ব পালন করব। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আর এই হসপিটাল যদি তৈরি না হতো 2021 সাল বা তারও আগে রাজনৈতিক হিংসায় এই দক্ষিণ 24 পরগনায় যারা বলি হয়েছেন, যারা নিজেদের ধর্ম বাঁচানোর জন্য, ধর্ম পালনের জন্য আক্রান্ত হয়েছেন, যাদের কোনো নার্সিং হোমে যাওয়ার সুযোগ ছিল না, যাদের কোনো সরকারি হসপিটালে ঢোকার দরজাটা বন্ধ করা ছিল, এই হসপিটাল সেক্ষেত্রে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ত্রাতার ভূমিকা পালন করেছিলেন। তাই যেদিন অভিজিৎ দাস ববিকে মেরে খণ্ড খণ্ড করে দেওয়া হয়, সেদিন এই হসপিটাল তাকে সেবা দান করেছে। এরকম অসংখ্য তালিকা আছে, লম্বা তালিকা। তাই শুধুমাত্র সার্বিক সেবা দান করা নয়, গরিবের কল্যাণ শুধু নয়, স্বাস্থ্য ধর্ম শুধু পালন নয়, ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্ত সনাতনীদের আর রাজনৈতিক স্বাধীনতাকে অধিকার হিসাবে মেনে নিয়ে নিজের বাক স্বাধীনতাকে যারা প্রকাশিত করতে যে আক্রান্ত হয়েছেন তাদেরও সেবা দান করার কাজ এই হসপিটাল দিয়েছে। তাই তাদের প্রতি নতমস্তকে বিনম্র চিত্তে আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই ভালো থাকবেন। অনেক সময় ধরে কর্মসূচি চলছে। আমি প্রথম 30 মিনিট হসপিটালে দিয়েছি, আপনারা তারও আগে থেকে এসেছেন। সবাই ভালো থাকবেন। বিশেষ করে বহু দাতা এখানে আছেন যাদের সাহায্য ছাড়া এই হসপিটাল এই জায়গায় দাঁড়াতে পারত না। আপনারা সাজিয়ে দিয়েছেন, আপনারা বপিত বীজকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করেছেন। বাকি আপনাদের সরকার এটাকে বটবৃক্ষে পরিণত করবে, এই আশা দিয়ে, এই প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম। নিচে আমাদের 2 বিধায়ক আছেন, বেহালার শঙ্কর সিকদার আর আমাদের পাশেই সাতগেছিয়ার অগ্নিশ্বর নস্কর। এদের পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন থাকালো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি বন্দে। ঠাকুর মহারাজকে আরেকবার প্রণাম। স্বামী প্রণবানন্দ মহারাজ কি,
ভারত সেবাশ্রম সংঘ কি, হিন্দু মিলন মন্দির কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।